আজ আমরা এমন একটি বিমান রহস্য নিয়ে কথা বলতে চলেছি যা শুধু মালয়েশিয়াকেই নয়, গোটা পৃথিবীকেই চমকে দিয়েছিল। এমন এক ঘটনা যা আধুনিক বিমান চলাচলের ইতিহাসে আজও একটি গভীর প্রশ্নচিহ্ন রেখে গেছে। একটি যাত্রীবাহী বিমান যার ভেতরে শত মানুষ ছিল, সেই বিমানটি হঠাৎ করেই মাঝ আকাশ থেকে অদৃশ্য হয়ে যায়। না কোনো বিপদ সংকেত, না কোনো শেষ বার্তা। এক মুহূর্তের মধ্যেই যেন সবকিছু রহস্যে ঢেকে যায়। আধুনিক প্রযুক্তির এই যুগে, যেখানে আকাশে উড়তে থাকা প্রতিটি বিমানের গতিবিধি রাডার আর স্যাটেলাইট দিয়ে নজরদারি করা হয়, সেখানে কিভাবে একটি সম্পূর্ণ বিমানই হঠাৎ করে উধাও হয়ে যেতে পারে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় ইতিহাসের অন্যতম বড় সার্চ অপারেশন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বছর পেরিয়ে গেলেও আজও এই রহস্যের পুরো সত্যটা জানা যায়নি। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370, যে বিমানের নিখোঁজ হওয়ার ঘটনা আজও বিশ্বের সবচেয়ে বড় বিমান রহস্যগুলির একটি। আসলে সেদিন কি ঘটেছিল যা আজও গোটা পৃথিবীকে প্রশ্নবিদ্ধ করে রেখেছে? আসুন জানব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। 2014 সালের 8ই মার্চ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর তখন প্রতিদিনের মতোই ব্যস্ত ছিল। সেই ভিড়ের মধ্যেই ছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট MH370। এটি ছিল একটি বোয়িং 777-200ER, আর সেই রাতে এর গন্তব্য ছিল চীনের বেইজিং শহরে। বিমানে ছিল মোট 239 জন মানুষ, যার মধ্যে 12 জন ক্রু এবং 227 জন যাত্রী। বিমানের নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ, যার উড্ডয়নের অভিজ্ঞতা ছিল 18,000 ঘন্টা। তার সাথে ককপিটে ছিলেন ফার্স্ট অফিসার ফারিক আব্দুল হামিদ। আবহাওয়া ছিল একেবারে পরিষ্কার, তাই উড্ডয়নের জন্য পরিস্থিতি ছিল আদর্শ। রাত 12:42 বিমানটি রানওয়ে ছেড়ে আকাশে উড়ে যায়। শুরুতে সবকিছু একেবারে স্বাভাবিকভাবে চলছিল। কিছুক্ষণ পর বিমানটি 35,000 ফুট উচ্চতায় পৌঁছে নির্ধারিত পথে এগোতে থাকে। তখন রাত 1:19। ককপিট থেকে শেষবারের মতো একটি বার্তা শোনা যায়, গুড নাইট মালয়েশিয়ান 370। এটি ছিল একেবারে স্বাভাবিক একটি বিদায় বার্তা। কিন্তু ঠিক 2 মিনিট পর, অর্থাৎ 1:21, হঠাৎ করেই বিমানের ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়, আর সেই মুহূর্তেই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। প্রথমে এয়ার ট্রাফিক কন্ট্রোল ভেবেছিল হয়তো কোনো প্রযুক্তিগত সমস্যা হতে পারে। তারা বারবার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো উত্তর আসেনি। ভিয়েতনামের কন্ট্রোল সেন্টার থেকেও চেষ্টা করা হয়, কিন্তু সেখানেও শুধু নীরবতা পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই সবাই বুঝতে পারে এটা কোনো সাধারণ সমস্যা না, কারণ একটি বিশাল বোয়িং 777 এভাবে হঠাৎ করে রাডার থেকে উধাও হয়ে যেতে পারে না। তখনই শুরু হয় প্রশ্ন, বিমানটি কোথায় গেল, আর তার ভেতরে আসলে কি ঘটেছে? কয়েক ঘন্টার মধ্যেই খবরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে যে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান নিখোঁজ হয়েছে। এরপর শুরু হয় আন্তর্জাতিক অনুসন্ধান অভিযান, যার মূল কেন্দ্র ছিল দক্ষিণ চীন সাগর, কারণ শেষবার সেখানেই বিমানটির সাথে যোগাযোগ করা হয়েছিল। বিমানটি তখন তার নির্ধারিত পথেই থাকার কথা ছিল, তাই মালয়েশিয়া, ভিয়েতনাম, চীন, সিঙ্গাপুর, এমনকি আমেরিকা সহ অনেক দেশ মিলে অনুসন্ধান শুরু করে। সবাই ধারণা করেছিল যদি বিমানটি দুর্ঘটনায় পড়ে থাকে তাহলে কাছাকাছি সমুদ্রে তার ধ্বংসাবশেষ পাওয়া যেতে পারে। দিনরাত সমুদ্রের বিশাল এলাকা খুঁজে দেখা হয়, কিন্তু অবাক করার মতো বিষয়, কোথাও কিছু খুঁজে পাওয়া যায়নি। না তেলের দাগ, না ধ্বংসাবশেষ, এমনকি একটি লাইফ জ্যাকেটও নয়। এত বড় একটি বিমান কোনো চিহ্ন ছাড়াই উধাও হয়ে যাওয়া সত্যি রহস্যজনক ছিল। এর কয়েকদিন পর মালয়েশিয়ার সামরিক বাহিনী এমন একটি তথ্য দেয় যা পুরো তদন্তের দিকই বদলে দিয়েছিল। সামরিক বাহিনীর প্রাইমারি রাডার সাধারণ রাডারের মতো ট্রান্সপন্ডারের উপর নির্ভর করে না। এটি যে কোনো বস্তুর প্রতিফলিত রেডিও তরঙ্গ ধরে তার অবস্থান শনাক্ত করতে পারে। এই রাডারের তথ্য অনুযায়ী বিশ্লেষণ করে দেখা যায়, রাত 1:21 ট্রান্সপন্ডার বন্ধ হওয়ার পর MH370 আসলে অদৃশ্য হয়নি, বরং বিমানটি হঠাৎ করেই তার পথ বদলে বাম দিকে ঘুরে আবার মালয়েশিয়ার দিকে ফিরে আসে। এরপর এটি মালাই উপদ্বীপের উপর দিয়ে উড়ে উত্তর পশ্চিম দিকে আন্দামান সাগরের দিকে এগোতে থাকে। সামরিক রাডার প্রায় আরও 1 ঘন্টা বিমানটিকে ট্র্যাক করতে পেরেছিল। শেষবার দেখা যায় মালাক্কা প্রণালীর উত্তরের কাছে, রাত প্রায় 2:22। এরপর সেটি রাডারের সীমার বাইরে চলে যায়। এই তথ্য একটি বড় বিষয় পরিষ্কার করে দেয়, বিমানটি তখনও আকাশে উড়ছিল এবং সম্ভবত নিয়ন্ত্রণে ছিল, অর্থাৎ কেউ ইচ্ছাকৃতভাবে তার পথ বদলে দিয়েছিল।
কিন্তু প্রশ্ন থেকে যায় কে এবং কেন। ঠিক তখনই সামনে আসে আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র, স্যাটেলাইট সিগন্যাল। লন্ডন ভিত্তিক স্যাটেলাইট যোগাযোগ কোম্পানি ইনমারসেট জানায় তাদের একটি স্যাটেলাইট MH370-এর স্যাটেলাইট সিস্টেম থেকে কয়েক ঘন্টা ধরে স্বয়ংক্রিয় পিং বা হ্যান্ডশেক সিগন্যাল পেয়েছিল। এই সিগন্যালগুলি প্রতি ঘন্টায় একবার করে পাঠানো হচ্ছিল এবং শেষ সিগন্যাল ধরা পড়ে সকাল 8:11 অর্থাৎ ট্রান্সপন্ডার বন্ধ হওয়ার পরও বিমানটি প্রায় আরও 7.5 ঘন্টা আকাশে উড়েছিল। তবে এই সিগন্যাল শুধু এইটুকুই জানাচ্ছিল যে বিমানটি তখনও সক্রিয় ছিল, কারণ এগুলি থেকে সরাসরি তার অবস্থান জানা যেত না। তাই ইনমারসেটের ইঞ্জিনিয়াররা একটি জটিল গণনা পদ্ধতি ব্যবহার করেন, যার নাম বাস্ট টাইমিং অফসেট এবং বাস্ট ফ্রিকোয়েন্সি অফসেট অ্যানালিসিস, যার মাধ্যমে বোঝার চেষ্টা করা হয় এই সময়ে বিমানটি আসলে পৃথিবীর কোন দিকে উড়ে গিয়েছিল। ইনমারসেটের এই বিশ্লেষণে দুটি সম্ভাব্য পথ সামনে আসে, একটি উত্তর দিকে মধ্য এশিয়ার উপর দিয়ে এবং অন্যটি দক্ষিণ দিকে বিশাল দক্ষিণ ভারত মহাসাগরের উপর দিয়ে। কিন্তু উত্তর দিকের রুটে অনেক দেশের শক্তিশালী সামরিক রাডার রয়েছে। যদি বিমানটি সত্যি সেই পথে উড়ে যেত তাহলে নিশ্চয়ই কোনো না কোনো রাডারে ধরা পড়ত, কিন্তু কোনো রাডারে এরকম ধরা পড়ার তথ্য পাওয়া যায়নি। তাই তদন্তকারীরা মনে করেন বিমানটি সম্ভবত দক্ষিণ দিকেই উড়ে গিয়েছিল এবং জ্বালানি শেষ হওয়া পর্যন্ত ভারত মহাসাগরের উপরেই উঠতে থাকে। এরপর নির্ধারণ করা হয় একটি নতুন অনুসন্ধান এলাকা, যেটা অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে 1000 কিলোমিটার দূরে দক্ষিণ ভারত মহাসাগরের গভীর ও দুর্গম সমুদ্র। সেখানেই শুরু হয় বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে বড় জলের নিচের অনুসন্ধান অভিযান। অস্ট্রেলিয়ার নেতৃত্বে অনেক দেশ আধুনিক জাহাজ, বিশেষ যন্ত্র এবং জলের নিচে কাজ করা রোবট ব্যবহার করে হাজার হাজার বর্গ কিলোমিটার সমুদ্রতল খুঁজে দেখতে থাকে। লক্ষ্য ছিল অন্তত বিমানের ব্ল্যাক বক্স খুঁজে বার করা, কারণ সেখানেই লুকিয়ে থাকতে পারে শেষ মুহূর্তের সত্য। কিন্তু মাস কেটে যায়, বছরও পেরিয়ে যায়, তবুও কোনো বড় ধ্বংসাবশেষ পাওয়া যায় না। এরপর 2015 সালের জুলাই মাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। আফ্রিকার কাছাকাছি ফরাসি দ্বীপ রিইউনিয়ন আইল্যান্ডের সৈকতে ভেসে আসে বিমানের ডানার একটি অংশ। পরে বিশেষজ্ঞরা নিশ্চিত করেন এটি সত্যি MH370-এর বোয়িং 777 বিমানের অংশ। পরবর্তী কয়েক বছরে আফ্রিকার উপকূলের বিভিন্ন জায়গায় আরও কিছু সম্ভাব্য ধ্বংসাবশেষ পাওয়া যায়। এগুলি থেকে বোঝা যায় বিমানটি সমুদ্রে ভেঙে পড়েছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল মূল ধ্বংসাবশেষ এবং ব্ল্যাক বক্স, যা আজও খুঁজে পাওয়া যায়নি। এই রহস্য ঘিরে নানা তথ্য সামনে আসে। কেউ বলেন যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছিল, কেউ মনে করেন পাইলট ইচ্ছাকৃতভাবে বিমানের পথ বদলে সমুদ্রে নিয়ে গিয়েছিল, আবার কেউ বলেন এটি হাইজ্যাকিং বা অন্য কোনো গোপন ঘটনার ফল হতে পারে। কিন্তু এসব তথ্যের কোনোটির পক্ষেই আজও কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। 2018 সালে দীর্ঘ তদন্তের পর চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়, যেখানে বলা হয় বিমানের হঠাৎ পরিবর্তন সম্ভবত মানুষের নিয়ন্ত্রণেই করা হয়েছিল, অটোপাইলটের কারণে নয়। কিন্তু ঠিক কে এটি করেছিল বা কেন করেছিল সেই প্রশ্নের উত্তর আজও অজানা। 2017 সালে সরকারিভাবে জলের নিচের অনুসন্ধান বন্ধ করে দেওয়া হয়। পরে একটি বেসরকারি কোম্পানি নতুন করে অনুসন্ধান চালালেও তাতে কোনো বড় সাফল্য মেলেনি। আজও MH370-এর মূল ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। আধুনিক প্রযুক্তির এই যুগে এত বড় একটি বিমান এভাবে অদৃশ্য হয়ে যাওয়া সত্যি অবিশ্বাস্য। কিন্তু এর চেয়েও বড় বিষয় হলো এই বিমানে থাকা মানুষগুলি এবং তাদের পরিবার, যারা আজও জানে না সেই রাতে তাদের প্রিয় মানুষদের সাথে আসলে কি ঘটেছিল। এই কারণেই MH370-এর রহস্য আজও পৃথিবীর সবচেয়ে বড় বিমান রহস্যগুলির একটি হয়ে থেকে গেছে। আপনার মতে MH370-এর সাথে আসলে কি ঘটতে পারে? আপনার কি মনে হয়, এটি কি সাধারণ একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অজানা সত্য? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।